আমরা আজকে অনলাইন থেকে কিভাবে আমরা কন্ট্রোল প্যানেলে একটি ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করে ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় তা দেখব। তার আগে আমরা সচরাচর একটি ওয়েব হোস্টিং প্যানেলে বা ওয়েব হোস্টিং এর কন্ট্রোল প্যানেলে কি কি জিনিস আছে তা আমরা একটু জেনে নিই। আমরা এখন একটা ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেলে আছি। এই কোর্সের স্টুডেন্ট যারা আছেন তাদের ব্যাচ অনুসারে একটি ডোমেন নেওয়া হয়েছিল pdcmc3b3.xyz। এই পোর্টালটির একটি অফিসিয়াল ওয়েব হোস্টিং প্যানেলে আমরা আছি। এখন সেই ওয়েব হোস্টিং এর কন্ট্রোল প্যানেলে আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়েব হোস্টিং এর মডিউলগুলোকে। যেমন আমরা ইমেইল মডিউলটা দেখছি। এখানে একটি ওয়েবসাইটের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস আমরা তৈরি করতে পারি। এখানে কোনো একটি কোম্পানির যদি অফিসিয়াল ইমেল অ্যাড্রেস তৈরি করতে হয় তাহলে ইমেল মডিউলটাতে গিয়ে রাইট ক্লিক করলে নতুন লিঙ্ক করে বা নতুন লিঙ্ক ওপেন করলে সেখানে আমরা অনেকগুলো ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারবো। যেমন আমি যদি ক্রিয়েটে যদি ক্লিক করি, এটা হচ্ছে রুট ডোমেইন। আমি এটির আন্ডারে কি কি করতে চাই, কি কি ইমেল অ্যাড্রেস বা তৈরি করতে চাই সেটি করতে পারবো। যেমন info@, এই ডোমেইনের নাম অনুসারে আমরা ইমেল অ্যাড্রেসটা দেখছি, সেখানে আমরা পাসওয়ার্ড সেট করে দিতে পারবো আমাদের ইউজারের জন্য। অ্যাজ এ ওয়েব মাস্টার অর ওয়েব ডেভেলপার আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। এরপর হচ্ছে আমরা এখানে দেখছি কি ফাইলস মডিউল। এখানে মূলত ওয়েবসাইটের ফাইলগুলো থেকে শুরু করে বিভিন্ন ডেটাগুলো জমা থাকে এবং মূলত এই পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট, যেখানে ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশনগুলো, স্ক্রিপ্টগুলো সে এখান থেকেই রান করায়। এখানে অনেক কিছু আছে, এসইও মার্কেটিং টুলস থেকে শুরু করে অনেকগুলো, এখানে অনেক কিছুই প্রিমিয়াম। তবে নিচে যে ডেটাবেস অপশনটা আছে সেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা যখনই একটি ওয়েব অ্যাপ্লিকেশন ইনস্টল করি তখন সেই ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর জন্য আমাদেরকে যেই সব ডেটাবেসগুলো তৈরি করতে হয় সেই ডেটাবেসগুলো এখানে আছে। সেই ডেটাবেসগুলো এখানে আছে এবং আমরা সেই ডেটাবেসগুলো এখানে ক্রিয়েট করতে পারি। দেখা যাচ্ছে কি এখানে ডোমেইনস অপশন আছে। একটি কন্ট্রোল প্যানেলে আমরা কোন ধরনের ডোমেইনগুলো অ্যাড করতে পারি এবং কতগুলো সাবডোমেইন তৈরি করতে পারি সবকিছু এই মডিউল থেকে হয়। এরপর এখানে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, সিকিউরিটি মডিউল থেকে শুরু করে ম্যাট্রিক্স থেকে শুরু করে অনেক কিছু। এগুলা একটা ওয়েবসাইট এবং কন্ট্রোল প্যানেলে সিকিউরিটি লেয়ারকে কনফার্ম করে সে কতটুকু সিকিউর, এবং আমি আমার প্রয়োজন মতো সেখান থেকে সিকিউরিটি লেভেলগুলো ইমপ্লিমেন্ট করব। এরপর আসছে এখানে সফটওয়্যার। মূলত ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যেসব স্ক্রিপ্ট বা সফটওয়্যার আছে বা ওয়েব অ্যাপ্লিকেশন আছে সেগুলো এখান থেকে ইনস্টল হয়। এখানে অনেক কিছুই থাকবে। চলুন আমরা এইবার একটা ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সবাই কিভাবে ইনস্টল করতে হয় সেটি দেখব। এখন আমরা ওয়েব হোস্টিং প্যানেলে বা কন্ট্রোল প্যানেলে একটি ওয়ার্ডপ্রেস কিভাবে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে আপলোড করে কনফিগার করব সেটি দেখব। আমরা সচরাচর ওয়ার্ডপ্রেসে যদি যাই, wordpress.org এটিতে যদি যাই, গেট ওয়ার্ডপ্রেস আমরা যদি ক্লিক করি, সেই সরাসরি আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ডাউনলোডিং সিস্টেমে নিয়ে যাবে। তা আমরা যদি ডাউনলোড করতে চেষ্টা করি আমরা এখানে ডাউনলোড করতে পারবো। এখন আমরা যদি এই পিসির ডাউনলোডস ফোল্ডারে যদি যাই, সেখানে আমরা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ভার্সনটা পাবো। এখন আমাদের কাজ হচ্ছে কি কন্ট্রোল প্যানেলে এই ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ভার্সনটা কি করা, আপলোড করা। আমরা সচরাচর ফাইলসের Cpanel বা কন্ট্রোল প্যানেলের ফাইলসের ফাইল ম্যানেজার এই অপশনটি ব্যবহার করব, যেখানে আমরা ফাইলগুলো আপলোড করতে পারবো। তো আমি রাইট ক্লিক করে নতুন একটা উইন্ডো বা নতুন একটা ট্যাব ওপেন করে আমি ফাইল ম্যানেজারে চলে গেলাম। এখানে যে public_html যেই ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটির মধ্যেই
মূলত সকল ওয়েবসাইট রান করে থাকে। আমিও ওয়ার্ডপ্রেসটিকে এই ফোল্ডারের মধ্যে আপলোড করব, যাতে আমি আমার ওয়েবসাইট বা আমি আমার ব্লগিং সাইট বা কোম্পানি ওয়েবসাইট সেখানে আপলোড করে সেখান থেকে আমি আমার কোম্পানির ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস সিএমএস আপলোড করে যাতে কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমি এখন কাজ শুরু করব। আমি ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ভার্সনটা ডাউনলোড করে এখন আপলোড করছি ফাইল ম্যানেজারে। আমি একটু মানে পরবর্তী আগের উইন্ডোতে আসলাম, আগের ট্যাবে আসলাম। এখানে দেখছি মানে পাবলিক এইচটিএমএল পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই ফোল্ডারটি এখন এমটি। আমি যদি একটু রিলোড দিই তাহলে দেখা যাবে কি এইটি এর মধ্যে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ভার্সনটা অলরেডি আপলোড হয়ে গেছে, এখানে দেখাচ্ছে আপলোডেড। সো এখন আমি এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলে ভেতরের সমস্ত ফাইলগুলো আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেল, ওয়ার্ডপ্রেস নামে আলাদা একটা ফোল্ডার তৈরি হলো। এখন আমি ওয়ার্ডপ্রেস নামে এই ফোল্ডারটি আমি আসলে রাখতে চাচ্ছি না। আমি এটার ভেতরে যাব, ভেতরে গিয়ে সমস্ত ফাইলগুলোকে সিলেক্ট অল এই অপশনটা দিয়ে সিলেক্ট করব। এরপর ফাইল ম্যানেজারের ভেতরে দেখা যাচ্ছে কি মুভ নামে একটি অপশন আছে, সেই মুভ অপশনটিতে আমি ক্লিক করে ওয়ার্ডপ্রেস যে লেখাটা আছে সেই ফোল্ডার লোকেশনটাকে আমি মুছে দিয়ে আমি জাস্ট পাবলিক এইচটিএমএল এইটিকে মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পরে আমি কি করলাম, এবার মুভ ফাইলস ক্লিক করলাম। সমস্ত ফাইলগুলো সব পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ চলে গেল। এখন দেখা যাচ্ছে কি ওয়ার্ডপ্রেসে যদি আমি আবার ঢুকি ফোল্ডারটি এমটি দেখাচ্ছে। এখানে প্রতিটি ফোল্ডারকে ডিরেক্টরি বলা হয়। তাহলে আমি এখন ওয়ার্ডপ্রেস এই যে ফোল্ডারটি আছে বা ডিরেক্টরিটা আছে সেটিকে আস্তে আস্তে কি করব, আমি ডিলিট করে দিলাম। এখানে যে আমরা প্রথমে যে ওয়ার্ডপ্রেসটা আপলোড করেছিলাম জিপ করে সেটি আছে, সেটি আমরা রেখে দিয়েছি। এখন আমি করব কি, একটা ডেটাবেস ইমপ্লিমেন্ট করব। সেই ডেটাবেসটা ইমপ্লিমেন্ট করে আমি এই ওয়েবসাইটটি বা আমরা যেই শেখার জন্য যে ওয়েবসাইটটি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি সেটি আস্তে আস্তে এক্সিকিউট করানোর জন্য একটা ডেটাবেস শুরু থেকে ক্রিয়েট করতে হবে। তো আমি করব কি, ডেটাবেসের এই মডিউলে এসে মাই এসকিউএল ডাটাবেস উইজার্ড এটি কি করব, একটা নতুন উইন্ডো দিয়ে ওপেন করব বা নতুনভাবে এটিকে উইজার্ডটা ওপেন করলাম। এখন কথা হচ্ছে কি, আপনি এটার নাম দিলাম ডব্লিউপি, তাহলে ডেটাবেসের নাম হবে pdcmc3b3_wp। তাহলে আমি নেক্সট স্টেপে গেলাম। এরপর আমি চাচ্ছি আমার মনে রাখার জন্য সেম ডেটাবেস ইউজার নেম রাখার জন্য, আমি আমার মনে রাখার স্বার্থে রাখতে পারি, এটি শিক্ষণীয় সেজন্য। কিন্তু যারা নিজেদের কাজ করবেন তারা তাদের মতো করে আলাদা ইউজার নেম তৈরি করবেন, কারণ ফর প্রোগ্রামিং লেয়ার সিকিউরিটি আপনার সবসময় ডাটাবেস নেম এবং ইউজার নেম একটু আলাদা রাখবেন ফর নিজের সিকিউরিটির জন্য, ঠিক আছে? আমি এইটাতেও ডাব্লিউপি দিলাম জাস্ট আজকে আমরা শেখার জন্য। এরপর এখন আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটাও হয়তো আমরা নিজেদের শেখার জন্য দিব। এখন আমরা পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা কি করব, ইউজারটা ক্রিয়েট করব। থার্ড স্টেপে এসে আমাকে বলতেছে কি অ্যাড ইউজার টু দ্য ডেটাবেস। তাহলে ইউজার নেম সে বলল এবং ডেটাবেসের নাম সে বলে দিল আমাদেরকে। এখন আমি অল প্রিভিলেজ দিব তাকে। দেওয়ার পরে আমি কি করব, নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে চলে যাওয়ার পরে বলছে কি কমপ্লিট দ্য টাস্ক। টাস্কটা আসলে কমপ্লিট হয়েছে না? তাহলে আমি এখান থেকে যেহেতু দুটো জিনিসের নাম একই, ইউজার নেম এবং ডেটাবেস নেম, তো আমি এখন যে কোনো একটিকে কপি করে নিলাম। এখন আমরা করব কি, আমাদের যে ডোমেইন অ্যাড্রেসটি মেইন ডোমেইন, সেই ডোমেইনটি এখানে আমি কি করব, লিখব। কোথায়? অ্যাড্রেস বারে pdcm c3b3.xyz। আমি এবার এন্টার চাপলাম। এন্টার চাপার পরে আমার কাছে একটি কি আসলো,
ইনস্টলেশন উইজার্ড আসলো। ইনস্টলেশন উইজার্ড আসার পরে আমি করব কি, এখানে যে কন্টিনিউ আছে না, কন্টিনিউটি ক্লিক করব। ক্লিক করার পরে সে আমাকে বলছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস। তাহলে আমরা ডেটাবেজের নামটা জানি, ডেটাবেজের ইউজার নেম জানি, ডেটাবেজের পাসওয়ার্ড জানি। ডেটাবেস হোস্ট বলতে আমি যে কোম্পানির ওয়েব হোস্টিংটা ব্যবহার করছি সেটি আমার জন্য লোকাল হোস্ট, সেটি অনলাইন হোক বা অফলাইন হোক, সেটি আমার জন্য সবসময় লোকাল হোস্ট। টেবল প্রিফিক্স, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের ডেটাবেস ইউজ করব, সেহেতু ওয়ার্ডপ্রেস তার নিজস্ব একটা টেবল প্রিফিক্স করে দিবে। তাহলে লেটস গো। আমরা শুরুতেই এখান থেকে ডেটাবেসটা কপি করেছিলাম, আবার কপি করলাম। সেই ডেটাবেসটা এখানে কি করব, ইমপ্লিমেন্ট করার জন্য দিব। সেম ডেটাবেস এর নাম দেখা যাচ্ছে কি, ডেটাবেসের নাম ইউজার নেম সেম না, তো সেখানে আমরা দিলাম। তো আমরা এবার পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা সাবমিট অপশনটা ক্লিক করব। সাবমিট অপশন ক্লিক করে রান দ্য ইনস্টলেশন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা একটা কি, কোন উইন্ডোতে আসলাম, সে বলল ইনফরমেশন নিডেড ওয়েলকাম দিয়ে বলল আমরা এখন একটা ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করার জন্য যা যা দরকার তা আমরা এখন কাজ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, পিডিসিএম প্র্যাকটিস ওয়েবসাইট। আমরা ইউজার নেম দিতে পারি অ্যাডমিন, জাস্ট শেখার জন্য। আমরা পাসওয়ার্ডটাও রাখতে পারি অ্যাডমিন, উইক পাসওয়ার্ড যদিও, কিন্তু আমরা যারা শেখার পরে নিজের ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করব অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, ঠিক আছে। এরপর এখন আমরা করলাম কি, অ্যাডমিন দেওয়ার পরে এখন আমি কি করলাম, কনফার্ম উইক পাসওয়ার্ড, যেহেতু উইক পাসওয়ার্ড ব্যবহার করতেছি সেজন্য এখন আমি করব কি, আমার ইমেল অ্যাড্রেসটা বসাবো। ইমেল অ্যাড্রেসটা বসানোর পরে আমি এখন করলাম কি, ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমি ইনস্টল ক্লিক করলাম। ইনস্টল ক্লিক করার পরে সে আমাকে একটা সাকসেস উইন্ডোতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে বললো কি, তুমি চাইলে লগ ইন করতে পারো। তো আমি এখন কি লগ ইন করবো। লগ ইন করতে গেলে আমি পাসওয়ার্ড দিব, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, সেটা আমরা সবাই জানি। আমি করলাম কি, দেখলাম কি, আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে সে আমাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে চলে আসে। এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইন্টারনাল ড্যাশবোর্ড। সাধারণত ওয়ার্ডপ্রেসে বেসিক লেয়ার কিছু কাজ থাকে, বেসিকলি এই ধরনের কাজগুলো থাকে। পোস্ট, এইটি থেকে আমরা বিভিন্ন ধরনের ব্লগিং বা নিজের কাজের জন্য আমরা সচরাচর কি করতে পারি, এখান থেকে পোস্টগুলো আপডেট করতে পারি। আমরা যে মাঝে মাঝে বিভিন্ন অনলাইন পত্রিকা বা বিভিন্ন ব্লগিং সাইট দেখি যা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, সেখানে যতগুলো ব্লগ পোস্ট করা হয় সব এই মডিউলটা ব্যবহার করে করা হয়। মিডিয়া, একটি ওয়েবসাইটে সচরাচর কি ধরনের পিকচারগুলো আপলোড হয়, ডকুমেন্টসগুলো আপলোড হয়, পিডিএফগুলো আপলোড হয়, সেইগুলো এই মিডিয়াতে থাকে লাইব্রেরিতে। এরপর হচ্ছে পেজেস। এইখানে আমরা একটি ওয়েবসাইটে যতগুলো পেজ ব্যবহার করি বা পেজ নতুন করে ডেভেলপ করার জন্য চিন্তা করি, সেটি এটির জন্য ব্যবহার হয়। কমেন্ট, সাধারণত আমরা যদি কোনো ব্লগিং সাইট করি সেখানে যদি আমরা কমেন্ট এনাবেল করে রাখি তাহলে কমেন্ট এই সেকশনটি কাজ করে। অ্যাপিয়ারেন্স, সাধারণত একটি ওয়েবসাইটের থিম ডেভেলপমেন্ট থেকে শুরু করে থিম ইমপ্লিমেন্টের জন্য ব্যবহার হয়ে থাকে, যেখানে আমরা চাইলে বিভিন্ন থিম ইনস্টল করে কাস্টমাইজ করতে পারি। প্লাগইনস হলো একটি ওয়ার্ডপ্রেসের সমন্বয়কারী জায়গা, যেখানে আমরা বিভিন্ন ধরনের টুলস সাপোর্টিং লেভেলে কাজ করতে পারি যা যা ওয়ার্ডপ্রেসে সাপোর্ট করে। এবং এখান থেকে আমরা দেখা যাচ্ছে কি বিভিন্ন প্রিমিয়াম টুলস ব্যবহার করতে পারি এবং খুব ভালো মানের ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা অনেক ধরনের টুলস পেতে পারি। ইউজার্স, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাধারণত প্রচুর ইউজার থাকতে পারে। যদি আমরা ব্লগিং ওয়েবসাইট করি সেখানে আমরা প্রচুর পরিমাণে ব্লগারদেরকে অ্যাড করতে পারি বা রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি দিতে পারি। একটা ফোরাম রিলেটেড ওয়েবসাইট যদি করি সেখানে আমরা প্রচুর পরিমাণে ইউজারদেরকে ফোরাম পোস্টিং এর জন্য অনেক
ফ্যাসিলিটি দিতে পারি সাইন আপ করার জন্য। বা একটা কর্পোরেট লেভেল কোম্পানির ওয়েবসাইট যদি করি, সেখানে আমরা ওয়েবসাইটটিকে র‍্যান্ডম আপডেট করার জন্য আমরা প্রচুর পরিমাণে ফ্যাসিলিটি দিতে পারি। তারপর হচ্ছে কি টুলস। এই টুলসের মধ্যে আমরা একটা সাইটের বিভিন্ন ধরনের ডেটা এক্সপোর্ট করা, ইম্পোর্ট করা, সাইট হেলথ মেজার করা, বিভিন্ন কিছু পাই। সেটিংস সাধারণত এটিতে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন আমরা যদি সেটিংসে ক্লিক করি, সাইটের টাইটেল থেকে শুরু করে সাইটের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, আমরা সাইটে মেম্বারশিপ দিব কি দিব না, হ্যাঁ? কেউ যদি নতুন করে রেজিস্ট্রেশন করে তাকে আমরা কোন লেভেলের ইউজার হিসেবে কাউন্ট করব, আমি কোন ধরনের ডেট ফরম্যাট ব্যবহার করব, আমার টাইম ফরম্যাটটা কোন ধরনের হবে সেটি ব্যবহার করা, হ্যাঁ? আমার লিঙ্কসগুলো কিভাবে দেখাবে, আমি কি এই ধরনের লিঙ্কস দেখাবো নাকি এভাবে লিঙ্ক দেখাবো, সেগুলোর সবকিছু এখানে নিয়ে আসা। তাহলে একটি ওয়েবসাইটের ইন্টারনাল ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে যদি থিমসে যাই, তাহলে দেখতে পাচ্ছি কি আমাদেরকে সে ৩ টা ফ্রি থিম দিয়ে রেখেছে, যা ওয়ার্ডপ্রেস সিএমএস এর সাথে এনেবল। ধরুন আমরা যদি যেকোনো একটা থিমকে যদি অ্যাক্টিভেট করে নিয়ে আসি, তাহলে আমরা এখানে থিমস, কাস্টমাইজ, উইডজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড এবং থিম ফাইল এডিটর এগুলোকে দেখতে পাবো, যা বিল্ট ইন একটা ওয়ার্ডপ্রেস সিএমএস এর মধ্যে। কাস্টমাইজ এই অপশনটিতে একটা সাইটের হেডলাইন থেকে শুরু করে টাইটেল সবকিছুই আমরা ম্যানেজ করতে পারি, যা আমাদের একটা সাইট বিল্ড আপ করার জন্য দরকার। সাইট আইডেন্টিটি গেলে সাইটের টাইটেল এবং ট্যাগ লাইন আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। অনেক সময় লোগো এখান থেকে দিতে পারবো সাইটের। হোম পেজ সেটিংস, আমি আসলে সাইটটা কোন ধরনের হোম পেজ দিয়ে স্টার্ট করব সেটির জন্য, বা কোন পেজটি আমার হোম পেজ হবে। উইডজেট, আমি কি ধরনের জিনিসগুলো এড করে রাখতে চাচ্ছি। মেনুস, সাধারণত একটি ওয়েবসাইটে আমরা যে মেনুগুলো আমরা দেখে থাকি সে ধরনের মেনুগুলো, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট এই ধরনের জিনিসগুলো আমরা এখানে দেখে থাকি। তাহলে মোটামুটি আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কাজ শুরু করতে হবে তার একটি ধারণা এই লেকচারে পাচ্ছি। পরবর্তীতে আমরা দেখব কিভাবে এলিমেন্টর ইনস্টল করতে হয় এবং এলিমেন্টরের সাথে বিভিন্ন সাপোর্টিং প্লাগইন গুলো ইনস্টল করে কিভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে ওয়েব ডেভেলপ করতে পারি। ধন্যবাদ সবাইকে।